তোমরা কখনো ভূতের সাথে কথা বলেছ? আজ তোমাদেরকে শোনাবো ভূতের মুখে ভূতের কথা। নমস্কার, আমি একজন ভূত, আবার কারোর কাছে প্রেত। আজ তোমাদেরকে একজন পিশাচের ঘটনা বলতে চলেছে। তবে আমাকে শুনে ভয় পেও না কেউ। আমি তোমাদের ক্ষতি করব না। আমি শুধু তোমাদের গল্প বলবো, কিছু ঘটনা শোনাবো। তোমাদের মধ্যে কারোর সঙ্গে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা তোমরা কেউ পাও না। আজকে এমনই একটি ঘটনা বলবো যা শুনে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। তবে আর দেরি করছি না, শুরু করছি ভূতের মুখে ভূতের কথা। আজকে যাকে নিয়ে ঘটনা তার নাম অর্ণিশা ঢালি। নমস্কার প্রিয়জনী পরিবার, আমার নাম প্রিয়া ঢালি। আজকে যে ঘটনাটা তোমাদেরকে বলবো, ঘটনাটা ঘটেছিল আমার দিদির সাথে। একটা সদ্যজাত বিবাহিত জীবন চোখের সামনে শেষ হয়ে গিয়েছিল। তবে এবার ঘটনাটা তোমাদেরকে বলা যাক। 2022 ডিসেম্বর মাস। গত 1 বছরের অপেক্ষার পর অবশেষে বিয়ে হয় আমার দিদির। তবে বিয়ের সুখ সহ্য হলো না আমার দিদির। বিয়ের 1 সপ্তাহ বাদের ঘটনা। আমার দিদির বিয়ে হওয়ার পর জামাইবাবু বলেন যে দিদিকে নিয়ে উনি শিফট হবেন জামাইবাবুর নতুন বাড়ি জয়নগরে। জামাইবাবুর বাড়ি থেকে প্রথমে কিছুটা অসুবিধার সম্মুখীন হওয়ার পর অবশেষে বিয়ের 1 সপ্তাহ পর দিদিকে নিয়ে আমার জামাইবাবু শিফট হয় জয়নগরে। জয়নগর বলতে আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো, একেবারে গ্রাম্য এলাকা। তার মধ্যে কোনো কোনো জায়গায় এখনো অবধি ইলেকট্রিসিটি পৌঁছায়নি। তবে দিদিরা যে গ্রামটায় থাকতো ওইখানে ইলেকট্রিসিটি ছিল, তবে কোনো কোনো সময় ইলেকট্রিসিটি চলে যেত। শিফট হওয়ার প্রায় 1 সপ্তাহের মধ্যেই জামাইবাবু তার অফিসে জয়েনিং করে। যথারীতি দিদিকে তার সম্পূর্ণ ঘরে একাই থাকতে হতো। মাঝে মাঝে ফোন করলে দিদি বলতো সারাক্ষণ দিদি বাড়িতে একাই থাকে। মাঝে মাঝে আশেপাশের কয়েকজন কাকিমা এসে দিদির সাথে গল্প করে, তবে রাতের আগেই তারা নিজেদের মতন নিজেরা বাড়ি ফিরে যায়। তবে অন্যদিকে দিদিরা যে জায়গাটায় থাকতো তার আশেপাশের একটু বিবরণ তোমাদেরকে দিতে হবে। আমি প্রথমবার যখন ওই বাড়িতে গিয়েছিলাম না, রাতের বেলা একটু হলেও আমার গা ছমছম করে উঠেছিল। দিদিদের ছিল একতলা পাকা বাড়ি, ঠিক তার পেছন দিকেই ছিল একটা মস্ত বড় ডুম্বুর গাছ। আর সেই ডুম্বুর গাছের ঠিক পেছন দিকে ছিল একটা মস্ত বড় বাঁধানো পুকুর। তার আশেপাশে কয়েকটা মাটিরও কিছু কিছু পাকা বাড়ি, এবং তারপর থেকে শুরু হয়ে যেত বড় বড় ধান ক্ষেত। বাড়িটার আশেপাশে মিলিয়ে প্রায় হাতে গোনা কয়েকটা বাড়ি মাত্র, আর প্রায় বেশিরভাগই ফাঁকা ধুধু ধান ক্ষেত। আমি বললাম না কিছুক্ষণ আগে যে প্রথমবার যখন আমি ওইখানে গিয়েছিলাম রাতের বেলা আমার ভয় করেছিল? তার কারণটা এবার তোমাদেরকে জানাচ্ছি। প্রথমত, রাতের বেলা ওখানে প্রায় 6টা-7টার মধ্যেই সবাই যে যার মতন ঘরে ঢুকে যায়, এবং সম্পূর্ণ এলাকাটা প্রায় নিঝুম ও শান্ত হয়ে ওঠে। শীতকালে তো আরো বেশি। আর মেন রাস্তা থেকে দিদির বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে যেতে হয় সেটি প্রায় সম্পূর্ণটাই গাছপালা দিয়ে ঘেরা। অর্থাৎ রাস্তাটির আশেপাশে গাছপালা ও অন্যান্য বন জঙ্গল দিয়ে ঘিরে একদম রাস্তাটা অন্ধকার করে রাখে। রাতের বেলা গেলে নিজেকে দেখা যাবে না, এরকম অন্ধকার।
আমি যখন গিয়ে পৌঁছাই সেইখানে, সেই সময় প্রায় সন্ধে নেমে এসছে। তখন প্রায় 6টা বাজে। সম্পূর্ণ রাস্তাটি অন্ধকার। আশেপাশে বড় বড় ধান ক্ষেত যেন অন্ধকারের কোনো গভীর গর্তের মতন হয়ে আছে। তার ভেতরে যদি একবার আমি পড়ে যাই, তবে সেখান থেকে আর আমার নিস্তার নেই। সেই অন্ধকার আমায় যেন গিলে খেতে আসছে। তবুও অতি কষ্টে গিয়ে পৌঁছাই দিদির বাড়িতে সেই দিনকারে। তবে বারবার মনে হচ্ছিল, কেন জানি না, যে কেউ যেন আমাকে নজরে নজরে রাখছে, কেউ যেন আমার পিছু করছে। হতেও পারে হয়তো সেদিনকারে আমার কোনো রকম মনের ভুল হয়েছিল। এবার বলি দিদির সাথে ঘটা ঘটনাটি। সেই দিন জামাইবাবুর ফোন এসেছিল দিদির কাছে। জামাইবাবু ফোন করে বলেছিলেন যে জামাইবাবুর সেদিনকারে যে ট্রেনটি করে জামাইবাবু ফেরে, সেই ট্রেনটি জামাইবাবু মিস করেছে, যার কারণে সামান্য একটু দেরি হতে পারে। যথারীতি দিদি তাড়াহুড়ো করে রান্না বান্না করে টিভি দেখবে বলে সবে মাত্র বসেছে, ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে যায়। একবার শুধুমাত্র ভেবে দেখো, অমন একটি গ্রামের মধ্যে একটা সম্পূর্ণ বাড়িতে তুমি একা, এবং সেই মুহূর্তে কারেন্ট চলে যায়। কি ভয় লাগবে না? সে তোমরা যাই বলো, ভয় ঠিকই লাগবে। ভয় ভয় যতটা সম্ভব মোমবাতির আলোয় সম্পূর্ণ ঘর ভরিয়ে তোলে দিদি, এবং অত অন্ধকার সহ্য করতে না পেরে ওই রাতের বেলা চলে যায় ছাদে। এর পরের ঘটনাটি শুনি আমার জামাইবাবুর কাছ থেকে। রাত 8:30টার দিকে জামাইবাবু যখন ঘরে আসে, ঘরের সামনে এসে দেখে সম্পূর্ণ ঘর আলকাতরার মতন অন্ধকার হয়ে রয়েছে। নাম ধরে ঘরের বাইরে থেকে বারবার হাঁক দেওয়ার পরও দিদির কোনো সাড়া পায় না। তারপর দরজা খুলে ভেতরের দিকে ঢুকতেই জামাইবাবু দেখতে পায় ঘরের ভিতর খাটের ওপরে দিদি প্রায় মাথার নিচের দিকে করে আর পা ওপরের দিকে করে ঝুলে আছে। ভয়ে আবারও বাইরের দিকে বেরিয়ে আসে জামাইবাবু। চিৎকার চেঁচামেচি করতে আশেপাশে লোক জোগাড় হয়। আশেপাশে লোক জোগাড় হতে জামাইবাবু যখন সবাইকে নিয়ে ঘরের মধ্যে যায়, তখন ঘটে একটি ভৌতিক ঘটনা। সবাই দেখে দিদি যে ঘরটায় ছিল, ওই ঘরের জানলাটি সরু সরু গ্রিল দিয়ে জানলাটি ঘেরা ছিল। সবাই নিজের চোখে দেখল দিদি অনায়াসেই ওই সরু সরু গ্রিল দিয়ে বাইরে বেরিয়ে গেল, এবং ওই ডুমুর গাছটার দিকে সে অনায়াসেই চলে গেল। এবং তার মুখে যেন সে এক অন্য রকমেরই রাক্ষসে হাসি। তোমাদের হয়তো ভালো করে বললে বুঝতে পারবে। এমনি সাধারণত ঘরে জানলাতে ঠিক যেমন গ্রিল দেওয়া থাকে, অর্থাৎ একটা বড় সড়ো কুকুরও সেখান থেকে যাতায়াত করতে পারে না, ঠিক এরকম ব্যাপার। এমনই সরু গ্রিল দিয়ে আমার দিদি অনায়াসেই এপার থেকে ওপার হয়ে যায়। এই ঘটনা যে কিভাবে ঘটলো তা অতজনের মধ্যে কেউই বুঝতে পারল না। সকলে চিৎকার চেঁচামেচি করে বাইরে বেরিয়ে আসে, এবং ঠিক তখনই ছাদের ওপর থেকে বাঁচাও বাঁচাও করে কে একটা প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে। সবাই মিলে যখন উপরে যায়, উপরে কি দেখে আমার দিদি ছাদের উপরে পড়ে আছে এবং প্রায় আর্তনাদ করছে তাকে বাঁচানোর জন্য। প্রথমে ভয়ের চোটে দিদির সামনে কেউ যায়নি, তবে আমার জামাইবাবু দিদিকে ধরে তুলতে বোঝা গেল ওটা আসলেই আমার দিদি ছিল। তবে ঘরের মধ্যে যে ওরকম গ্রিল থেকে অনায়াসেই বাইরে বেরিয়ে চলে গেল, সেটা কে ছিল? পরে দিদিকে ওই গ্রামেরই একজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা দিদিকে দেখে বলে যে ওই গ্রামে আসার কিছুদিন পর থেকেই দিদির উপর একটা পিশাচের নজর ছিল। বিকেলবেলা যখন চুল খুলে দিদি ছাদে উঠেছিল, তখন সুযোগ বুঝেই আক্রমণ করে ওই পিশাচ। দিদির রূপ নিয়ে কারোর ক্ষতি করতে চেয়েছিল, তবে সেই মুহূর্তে দিদির জ্ঞান ফিরে আসায় তা করতে পারেনি, তাকে পালিয়ে যেতে হয়।
ওই ঘটনার পর দিদিদের বাড়িতে আরো কিছু কিছু এমন ভৌতিক ঘটনা ঘটতো। তবে বড় করে কিছুদিন পর একটা রক্ষাকালী পূজা করা হয়। বড় করে হোম করানোর পর ধীরে ধীরে এমন ঘটনা ঘটা বন্ধ হতে শুরু করে। অন্যদিকে ওই দিনের পর দিদির আরো একটি ক্ষতি হয়ে যায়। দিদির বাঁ হাতটা ভীষণ অদ্ভুতভাবে প্যারালাইজড হয়ে যায়। ডাক্তারের কাছে গিয়েছিল, তবে সুরাহা তাতে কিছুই হয়নি। কেমন লাগলো আজ